বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তার থেকে অনেক বেশি পরিস্থিতি খারাপ গাজায়, প্যালেস্টাইনে, আরাকানে, বিভিন্ন জায়গায়। কিন্তু বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি উদ্ভব হয়েছে ফ্যাসিজমের সময়, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়, যেভাবে বিগত সময়ে মানবাধিকার সংস্থা জরিপ মতে বলতে পারি যে 2024 সালের ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার আগের সময় প্রায় 7,188 জন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিকার হয়েছে। তার মধ্যে তাহলে শুধুমাত্র গুমের শিকার হয়েছে সেই পরিসংখ্যান অনুসারে ওই সময়ের মধ্যে 709 জন এবং এক্সট্রা জুডিশিয়াল শিকার হয়েছে 2,693 জন। সংগঠনগুলোর হিসাব মতো আরো বেশি, আমি কমটা বলব। তারপরে অন্যান্য ভাবে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে, শিকার হয়েছে, সবগুলো হিসাব মিলে এই 7,188 জনের কথা বলা যায়। কিন্তু এই হিসাবটাও এখন প্রকৃত হিসাব নয়, এটা ক্রমান্বয়ে বাড়ছে। কারণ শাপলা হত্যাকাণ্ডের যে হিসাব, সেই হিসাবটা এখানে নেই। সেই হিসাব এখনো পর্যন্ত প্রকৃত পক্ষে বের করা যায়। আমার ভাই মামুনুল হক সাহেবের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, আপনারা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। আপনারা একটা শাপলা স্মারক নামক পুস্তিকা প্রণয়ন করেছেন, খুঁজে পেতে ওখানে কতজন, 83 জন, কিন্তু সেই সংখ্যাটা তো আরো অনেক বেশি। তখনকার সময় এমন একটা গুমোট অবস্থা ছিল, নিখোঁজ সন্তানের জন্য মা কথা বলতে পারে না, তারা শিকার বাড়ি ফিরে এরকম ঠিক মতো রেজিস্টার করা যায়নি, লিপিবদ্ধ করা যায়নি। আমি সেদিনই অনুরোধ করেছিলাম আপনারা কোন কবরস্থানগুলো যেখানে যেখানে হয়েছে, যেমন আমরা শুনেছি নারায়ণগঞ্জের একটা ফতুল্লাহ নামে বা অন্য স্থানে যাদেরকে দাফন করা হয়েছে, জুরাইনে, সেখানে একটা কবর কোটার কাজ করে, দাফন করার কাজ করে একটা ছেলে, সে বুবা, মুখে বলতে পারে নাই, কিন্তু সেই ইশারায় বলেছে যে এখানে কালকে এতজন দাফন হয়েছে, এতজন দাফন হয়েছে। ঠিক শাপলা হত্যাকাণ্ডের পর 2 দিন পরেই হবে। আমি সেই সময়ও কারাগারে ছিলাম, বেরিয়ে এসে এগুলো সঠিক তথ্য যারা যারা কালেকশন হয়েছে তাদের সাথেও কথা বলেছি, দেখেছি যে তারা কেউ সঠিক, একজন মানবাধিকার সংস্থার একটা সংগঠনের তিনি কর্ণধার, এই পরিসংখ্যান দেওয়ার কারণে তাকে 2 বছর জেল খাটতে হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো এই হিসাবের বাইরে, এরপরেও কত হত্যাকাণ্ড হয়েছে, কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং 2024-এর গণঅভ্যুত্থানের 1400 মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে বলে জাতিসংঘের রিপোর্টে এসছে এবং 20,000-এরও বেশি মানুষ দুর্যোগে অন্ধত্ব বরণ করেছে। 1 যুগের অন্ধত্ব এখনো পর্যন্ত পরিসংখ্যান নাই অনেক, যারা চিরস্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে, পঙ্গু হাসপাতালের দৃশ্য দেখা যায় না। এগুলো এই সমস্ত হিউম্যান রাইটস ভায়োলেশন, সিভিয়ার হিউম্যান রাইটস ভায়োলেশন, অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস বাংলাদেশে যেভাবে হয়েছে, সেই প্রেক্ষিতে জাতিসংঘ মনে করেছে, সরকার মনে করেছে বাংলাদেশে একটা মানবাধিকার অফিস স্থাপন করা দরকার এবং সেটা সরকার কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, বাংলাদেশের মানুষের সাথে কোনো সংলাপ ছাড়া, কোনো মতামত ছাড়া একটা এগ্রিমেন্ট করেছে, সেটা ন্যায়ানক হয়নি। এই ইন্টারিম গভর্নমেন্টের নীতিগত কোনো সিদ্ধান্ত নিয়ে আসলে মৌলিক কোনো অধিকার নেই। তারা এই সমস্ত যেগুলো মৌলিক সিদ্ধান্ত, বৃহৎ সিদ্ধান্ত, এটা নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা দরকার এবং বাংলাদেশের সামাজিক পরিস্থিতি, আমাদের যে ধর্মীয় সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এবং বন্ধন, এগুলো কি কি এলাও করে, কি কি জিনিস এলাও করে না, সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। মানবাধিকারের সংজ্ঞার মধ্যে এখানে যদি বাস্তবায়ন করার জন্য LGBTQ কে নিয়ে আসা হয়, সেটা কি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের ধর্মীয় কালচার মেনে নেবে? মানা সম্ভব নয়। আমাদের এখানে অনেক কিছু আঞ্চলিক ইস্যু আছে, যেমন পার্বত্য চট্টগ্রাম ইস্যু আছে। এখানে মানবাধিকারের দোহাই দিয়ে যদি আমাদের রাষ্ট্রের অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়,
সেই ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে। আমাদের যেমন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, আমাদের সোশ্যাল কালচার, সামাজিক পারিবারিক বন্ধন বজায় রাখতে হবে, আমাদের ধর্মীয় সংস্কৃতিকে হাজার বছর ধরে লালিত সেই সংস্কৃতিকে আমাদের পালন করতে হবে। আমাদের এখানে সামাজিকভাবে যে সমস্ত জিনিসগুলো গৃহীত নয়, ধর্মীয় কালচারের মধ্যে গৃহীত নয়, সেগুলো এর বাইরে বিবেচনায় রাখতে হবে। সুতরাং একটা বৃহৎ পরিসরের রাজনৈতিক আলোচনার মধ্য দিয়ে সেই চুক্তিটি হলে, সেই অফিসটি হলে আজকে এই বিতর্ক বা এই আয়োজনের প্রয়োজন হতো না। সুতরাং আমি আশা করব যে 3 বছরের জন্য চুক্তি মানবাধিকার মিশন অথবা অফিস স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, সেটা রিভিউ করার একটা সময়সীমা আছে। সম্ভবত সেটা 1 বছর কি 2 বছর পরে রিভিউ, আর 3 বছর পরে সেই কন্ট্রাক্ট রিনিউ করবে কিনা সেটা পরবর্তী সরকার বা জনগণ বিবেচনা করবে। এগুলোর বিবেচনায় আমি এই সরকারকে পরামর্শ দেব, তারা যেন সবকিছু যাচাই বাছাই করে মানবাধিকার কমিশনের এই যে ঢাকাস্থ অফিস জাতিসংঘে সেটা স্থাপনের বিষয়টা পুনর্বার বিবেচনা করে। আপনাদের মতামতের সাথে প্রায় এক, তবে আমরা চাই বাংলাদেশের মানবাধিকার সমুন্নত থাকুক। বাংলাদেশের মানবাধিকারের প্রশ্নে যেন সারা পৃথিবীর কাছে আমাদের লজ্জিত না হয়, সেরকম একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি। সবাই মিলে আপনাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা হবে। আমি আশাবাদী মানুষ। আমরা সরকারকে যেমন সহযোগিতা করব, সরকারকেও জনগণের সাথে যোগাযোগ এবং সহযোগিতায় থাকতে হবে। এই আহ্বানটা সরকারের কাছে জানাই। আর জাতিসংঘের যে বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওনার কাছে ওই আবেদন জানাই। তবে একটা সাংঘাতিক খবর আছে। আমরা শুনতে পেরেছি যে বর্তমান জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি লিওয়েন গুইস, ওনার হয়তো মেয়াদ সমাপ্তির দিকে। ওনার স্থলে যিনি আসবেন তার ব্যাপারে আমরা কিছু আপত্তিকর কথা শুনেছি, যে তিনি হয়তো বাংলাদেশের সরকার তাকে অনুমতি দেওয়ার আগে সেই বিষয়টি বিবেচনায় নেবেন। আমি এর বেশি খোলাসা করে বলতে চাই না, বিষয়টা সেন্সিটিভ। তিনি যদি তার ব্যক্তি আচরণের বিষয়টা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চায়, তাহলে হয়তো আমাদের সমাজ ব্যবস্থার জন্য সেটা একটু অসুবিধাজনক হবে। আপনারা যে যা বোঝার বুঝি না, আমি এর বেশি খোলাসা করে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। এটাকে বলা হয় একটা, বাংলাদেশে যেমন কোনো দূত বিদেশ থেকে এখানে অন্য দেশে আসে, তার একটা অনুমতি দিতে হয়। এটা সম্ভবত পার্সোনা গ্রাটা হিসেবে বলা, বা বাংলাদেশের কোনো অন্য দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ, তখন সেই দেশেরও একটা এরকম অনুমতি থাকে। সেই বিষয়টা এই জাতিসংঘ প্রতিনিধি এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে শুনেছি, তার ক্ষেত্রে যেন সরকার ভালো মতো স্ক্রুটিনি করে আমাদের দেশের সংস্কৃতি, জাতির বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয়, সে বিষয়টা সরকার মনোযোগ দেবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।